গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস আত্মপ্রকাশ। পড়ছি এর ৪র্থ পর্ব। কিন্তু ব্যর্থ প্রেমও তো নয়। মনীষার সঙ্গে আমার প্রেমে পড়াই যে হল না। মনীষার সঙ্গে যখন দেখা হয়েছে তখনও কত আপন, একেবারে বুকের কাজ ঘেঁষে এসে কথা বলেছে। এ কি, জামার বোতাম ছেঁড়া কেন? দেখি দেখি, তাহলে সবগুলো ছিঁড়ে দিই। এই বলে মনীষা আবার সবকটা বোতাম ছিঁড়ে দিয়েছে পটাপট। আমি ওকে শাস্তি দেবার জন্য হাত বাড়িয়েছি। ও তখন কোথায়? যখন দেখা হতো তখন এইরকম। আবার ১ মাস কি ২ মাস দেখা না হলে সে সম্বন্ধে মনীষা একটা কথাও বলত না। কোনোদিন জিজ্ঞেস করেনি এতদিন কোথায় ছিলেন। আর দলবলের সঙ্গে ছাড়া মনীষার সঙ্গে আমার দেখা হবার সুযোগও ছিল না। আমার বন্ধু অরুণের বোন মনীষা, সুতরাং ওদের বাড়িতে গিয়ে অরুণের ছাড়া শুধু মনীষার সঙ্গে কি দেখা করা যায়? যায় হয়তো, কিন্তু আমি গ্রাম্য ছেলের এই সংস্কার কিছুতে ছাড়তে পারিনি। ২-১ দিন একা গেছি অরুণদের বাড়িতে। অরুণ আর ওর বউয়ের সঙ্গে গল্প করেছি, কিন্তু কি একটা লজ্জা আমাকে পেয়ে বসত। মুখ ফুটে একবারও সরলভাবে জিজ্ঞেস করতে পারিনি মনীষা কোথায়। উদ্গ্রীবভাবে চেয়ে থেকেছি দরজার দিকে, কিন্তু সেসব দিন মনীষাকে একবারও দেখিনি। কখনো টেলিফোন করেছি ওদের বাড়িতে। যেদিন দৈবাত মনীষা ফোন ধরেছে, আমার গলার আওয়াজ চিনতে পেরেই কিছুক্ষণ কলরব মুখরিত ইয়ার্কির পর বলেছে, দাদাকে চাইছেন তো? আমি বলেছি, না না, তোমাকে। মনীষা হাসতে হাসতে বলেছে, আহা, কি সৌভাগ্য আমার। বুঝেছি, অসম্ভব দেরি হয়ে যাচ্ছে। দাঁড়ান, দাদাকে ডেকে দিচ্ছি। সঙ্গে সঙ্গে নিজে ছেড়ে দিয়েছে। মরিয়া হয়ে একলা দেখা করার জন্য ইউনিভার্সিটির সামনেও দাঁড়িয়ে থেকেছে ওর জন্য। মনীষা তখন 6th ইয়ারে পলিটিক্যাল সায়েন্সে পড়ছে। ছুটির পর ছেলেমেয়েদের দঙ্গল বেরিয়ে এলো। বাসস্টপে মনীষায় আমায় প্রথম দেখতে পায়। কোনো দ্বিধা কিংবা ব্রীড়া ছাড়া দেখেই স্পষ্টভাবে উদ্ভাসিত মুখে হাসল। তারপর ঘাড় ঘুরিয়ে পেছনের ভিড়ের দিকে তাকিয়ে বলল, কোন মেয়েটা? কোন মেয়েটা, আমাকে দেখিয়ে দিন। আমি বললুম, কি? কোন মেয়েটার জন্য দাঁড়িয়ে আছেন বলুন, আমি দেখে রাখি, যদি চিনতে পারি। মনীষা, আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। সে আসেনি বুঝি? আচ্ছা, তার নামটা বলুন না। সত্যি, তোমার জন্যই শুধু দাঁড়িয়ে আছি। তাই নাকি? কি ভালো লাগলো শুনতে। চলুন তবে, বাড়ি পৌঁছে দিন। চলুন তবে, আমাকে বাড়ি পৌঁছে দেবেন, চলুন। বাড়ি যাবার আগে একটু চা খাবে? আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। চলুন, বাড়ি চলুন। একটুখানি কোথাও বসে। বাড়িতে চলুন না, সেখানে বুঝি চা খাওয়া যায় না? ওই যে বাস আসছে। বাড়িতে পৌঁছে মনীষা চেঁচিয়ে উঠল, বৌদি, তোমার শখের দেওর এসেছে, চা খাওয়ার জন্য পাগল। নাও, চা খাওয়াও, গল্প করো। আমি এখন পারমিতাদের বাড়ি যাব একটু। আমাকে দোতলার ঘরে বসিয়ে মনীষা রহস্যময় হাসি দিয়ে বলল, বৌদির সঙ্গে বসে গল্প করুন। ইস, রোদ্দুরে মুখটা কি হয়ে গেছে। পাখার তলায় এসে বসুন না, আমি চললুম। সেদিন এমন বোকা হয়ে গিয়েছিলাম আমি। অরুণদের বউ খুকু তখন সদ্য ঘুম থেকে উঠেছে। গা ধোয়া আর কি সব মেলি কাজ তখন বাকি। কৃত্রিমভাবে আন্তরিক হয়ে আমাকে বলল, একটু বসুন, যাবেন না কিন্তু, আমি বাথরুম থেকে এক্ষুনি আসছি, চা দিয়ে যাচ্ছে। সেই ঘরের মধ্যে একা বসে চা খেতে আমি অস্বস্তিতে মরে যাচ্ছিলাম। তখনই উঠে চলে আসতে ইচ্ছে করছিল, কিন্তু তাও আসা যায় না। মনীষা আর একবারও ঘরে এলো না। মনীষার জন্য আমি নিজেকে যোগ্য করে নেবারও চেষ্টা করেছিলাম। তখন আমি শখ করে তৈরি করলুম গোটা ৩ ডবল কাফ শার্ট। সাধারণত আমি শার্টের হাতা গুটিয়ে রাখি, অথবা হাফ শার্ট। কিন্তু ডবল কাফ শার্টের পুরো হাত দুটো খুলে পাথর বসানো স্টিলের বোতাম লাগিয়ে গায়ে দিয়ে হঠাৎ নিজেকে খুব শান্ত মনে হয়। দুটো হাত সম্পূর্ণ ঢেকে রাখার মধ্যে একটা মানসিক শান্তি আছে নিশ্চিত। এ ব্যাপারটাও আমি জানতে পেরেছিলাম কয়েকদিন আগে মাত্র। তার আগে জামার হাতা খুলে বা গুটিয়ে রাখার মধ্যে কোনো তফাৎ আছে আমার এরকম কোনো জ্ঞানই ছিল না। কিন্তু অবিনাশ আর পরীক্ষিত ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে মারামারি করে পুলিশে ধরা পড়ার পর আদালতে যখন ওদের কেস ওঠে, আমরাও গিয়েছিলাম। আসামির ঘেরা জালের মধ্যে ওরা দুজন দাঁড়িয়ে। আমি, তাপস আর শেখর দর্শকদের বেঞ্চে বসে উকিলের ইয়ার্কি শুনছি। এমন সময় উর্দি পরা আদালতের বেলিফ আমার সামনে এসে রুক্ষ গলায় বলল, আপুর যাইয়ে, বাহার যাইয়ে। আমি জিজ্ঞেস করলাম, কেন? বাহার যাইয়ে, নিকালিয়ে। প্রথমটা আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ ট্যাক্সিতে মারামারির সময় আমিও দলে ছিলাম। কিন্তু পুলিশ আসার আগেই সটকেছি। ট্যাক্সিওয়ালা বিশ্রী ভাষা ব্যবহার করলে আমি প্রথম নেমে গিয়ে ওর মিটারটা ২ বার নামিয়ে আবার তুলে দিয়েছিলাম। এখন জানতে পেরে আমাকে অভিযুক্ত করবে নাকি? কিন্তু ব্যাপারটা তা নয়। আমার শার্টের হাতা গোটানো ছিল এবং গলার কাছে বোতাম খোলা।
হাকিমের সামনে এমনভাবে বসা নাকি বেআইনি। শুনে আমার মনে হয়েছিল আমার আরও কত কি শেখার আছে। শিক্ষার তো শেষ নেই। হাকিমের পেছনেই দেওয়ালে মহাত্মা গান্ধীর ছবি। তাকে মনে মনে প্রণাম করে আদালত থেকে বেরিয়ে এসেছিলাম তখন। যাই হোক, পোশাক বিষয়ে সহবত ওই আদালতে টুক করে শিখে নেওয়া গেল। মনীষার কাছে যাবার জন্যে আমি নিখুঁতভাবে দাড়ি কামিয়েছি, পুরো হাত ঢাকা, প্রত্যেকটি বোতাম লাগানো ধপধপে সাদা শার্ট। পরপর কয়েকদিন ঠিক সময় ঘুমিয়ে চোখের কোণের কালো দাগ মুছে গেছে। সারা শরীরময় চন্দন সাবানের গন্ধ। কেননা মনীষা সবসময় সিল্কের শাড়ি পরে। কথায় কথায় প্রায়ই বলছে ও ময়লা পোশাক একেবারে সহ্য করতে পারে না। প্রতিদিন পরিষ্কার পোশাক পরে আমারও মন ক্রমশ গ্লানিহীন হয়ে উঠেছিল সেই সময়। আর মনীষাকে পাবার ইচ্ছে তীব্র হয়ে দেখা দেয়। মনীষাকে আমার খুব দরকার, প্রেমে অপ্রেমে বা শরীরে। মনীষার প্রত্যেকটি ব্যবহার স্পষ্ট, কোনো কথারই দুরকম মানে হয় না। তবু মনীষা আমাকে বিষম ধাঁধার মধ্যে ফেলেছিল। মনীষাকে যে আমি চাই, এ কথাটাই বলার সুযোগও আমাকে দিল না কিছুতেই। এ কথা বলার পরও যদি আমাকে প্রত্যাখ্যান করত, তারও একটা মানে ছিল। ব্যর্থ প্রেমিক হতেও আমার আপত্তি ছিল না। মেয়েরা তাদের প্রেমিককেও ভুলতে পারে, কিন্তু যাকে প্রত্যাখ্যান করে তাকে জীবনে ভোলে না। মনীষার মনে বা জীবনে আমি নিজের একটা ছাপ ফেলার জন্য আকুল হয়েছিলাম। কি জানি কেন, ভিড়ের মধ্যে যখনই দেখা হয়েছে মনীষার ব্যবহার এমন যেন ও আমারই প্রতীক্ষায় ছিল। একদিন সন্ধেবেলা আমরা অনেকে বসে আছি অরুণদের ঘরে। মনীষা ঢুকল, হাতে চিরুনি। ও তখন চুল আঁচড়াচ্ছিল। আমার পাশে এসে চিরুনিটা সোজা আমার চুলের মধ্যে চালিয়ে বলল, ইস, রুক্ষ চুল আমি একদম দেখতে পারি না। আমার এত কাছে তখন মনীষার শরীর যে কোনো সপ্রাণ মানুষের ইচ্ছে হয় ওকে তখন বুকে জড়িয়ে ধরে বলতে, দাও, আমাকে তুমি পরিপাটি এবং সুশোভন করে দাও। কিন্তু আমি বলতে পারি না। মনীষার শরীরের গন্ধ আমার বুক জুড়ে, তবুও আমার চোখে চোখ রাখে না। চিরুনিটা আমার মাথায় এমন আমূল বসিয়ে দেয় যে আমি বলে উঠি, লাগছে, লাগছে। মনীষা হাসতে হাসতে দূরে সরে যায়। একা কোথাও মনীষার সঙ্গে দেখা হয় না। আমি যখন একা থাকি, মনীষা তখন পৃথিবীর থেকে অদৃশ্য হয়ে যায়। কতদিন আমি বন্ধু বান্ধবদের এড়িয়ে একা একা রাস্তা দিয়ে ঘুরেছি। কত মানুষের সঙ্গেই তো হঠাৎ পথে দেখা হয়, কিন্তু মনীষার সঙ্গে কোনোদিন না। মনীষা তো প্রায়ই বাড়ি থেকে একা বেরিয়ে যায়, কিন্তু তখন বুঝি শুধু বেছে বেছে অন্য পথগুলো দিয়েই যায়। অথচ হঠাৎ দেখা হয়েছে অনেকবার ওর সঙ্গে। তখন হয় আমার সঙ্গে অন্য কেউ আছে, অথবা মনীষার সঙ্গে অন্য কেউ। থিয়েটার দেখতে গিয়ে দেখা হলো মনীষার সঙ্গে। ওর সঙ্গে দুজন বান্ধবী আর এক মাসতুতো বোন। আমাকে দেখতে পেয়েই হৈ হৈ করে এগিয়ে এলো মনীষা। বলল, সুনীলদা, আজ আমাদের খাওয়াতে হবে কিন্তু। এমন খিদে পেয়েছে না, ভাগ্যিস আপনাকে পেলাম। আমি নিচু গলায় বললুম, তুমি একা আসবে আমার সঙ্গে? তোমাকে একা খাওয়াতে পারি, তোমার সঙ্গে আমার। সুরেলা গলায় মনীষা বলল, বান্ধবীদের দিকে ফিরে, দেখছিস কি কৃপণ, আমাকে একা খাওয়াতে চায়। ইস, পয়সা বাঁচাবার কি চেষ্টা। ব্যান্ডেলে পিকনিক করতে গিয়েও মনীষা কিছুতেই আমার সঙ্গে একা জলের ধারে এলো না। জন 15 মেয়ে পুরুষ। তার মধ্যে মনীষার ডিমের শুধু খোলাটা হাতে দিয়ে ইয়ার্কি করল আমার সঙ্গে। আমি ওর আঁচলে হাত মুছতে গেলাম। ও কমলা লেবুর খোসার রস দিয়ে দিল আমার চোখে। কিন্তু কিছুতেই ও আমার সঙ্গে একা জলের ধারে এলো না। অথচ ফেরার পথে গাড়িতে মনীষা আমারই পাশে। ভিড়ের মধ্যে আমার সম্পূর্ণ শরীরে ও সম্পূর্ণ শরীর ছোঁয়া, তবু চোখে চোখ রাখে না। দোলের দিন রং দেবার আবেগে আমি মনীষার বুক ছুঁয়ে দিলাম। মুখ ও গলা ছাড়িয়ে আমার হাত পর্যন্ত ঢুকে গেল ওর ব্লাউজের মধ্যে। গরম পরিপূর্ণ দুই বুক। তবু মনীষা থমকে তাকালো না আমার মুখের দিকে, অথবা ভৎসনা ও ধিক্কার দিল না। নিমেষে ঘর থেকে বেরিয়ে গিয়ে পর মুহূর্তে ফিরে এসে একগাদা কয়লার গুঁড়ো আমার মুখে মাখিয়ে ভূত সাজিয়ে দিল। বলল, এবার কেমন লাগে? কি আমার ত্রুটি? এ কথা বোঝার জন্য আমি প্রায় উন্মাদ হয়ে উঠেছিলাম। মনীষা পাগলও না, শিশুও না, অথচ 2 বছরের মধ্যে আমাকে একবারও একা কথা বলার সুযোগ দিল না। আমার সমস্ত ইশারা, ইঙ্গিত, কৌশল, অসহায় আত্মসমর্পণের ভঙ্গি সব ব্যর্থ করে মনীষা শুধু আমার ভিড়ের মধ্যে আপন হয়ে রইল। আমার কি ব্যর্থ প্রেমিক হবার যোগ্যতা নেই? কিন্তু না চাইতে পারলে ব্যর্থই বা হব কি করে? ভেবেছিলাম চিঠি লিখব। অত কাছে ওদের বাড়ি, যে কোনো সময় গিয়ে দেখা করা যায়। চিঠি লেখাটা কেমন যেন বোকার মতন। তাছাড়া আমার মনে মনে গভীর ধারণা ছিল, চিঠি লিখলে মনীষা হয়তো বাড়ির সকলকে সে চিঠি পড়িয়ে হাসাহাসি করবে। এমএ পাশ করবার পর
মনীষা যখন সোশ্যাল এডুকেশনের ট্রেনিং নিতে 2 মাসের জন্য হায়দ্রাবাদ গেল, তখন অনেক কায়দা করে ওর ঠিকানা জোগাড় করে মনীষাকে আমি চিঠি লিখিয়েছিলাম। পরিষ্কার, স্পষ্ট চিঠি। সে চিঠির উত্তর আসেনি। ফিরে আসার পরও মনীষার কোনো ভাবান্তর নেই। আমি অরুণের সামনেই মনীষাকে জিজ্ঞেস করেছিলাম, মনীষা, তোমাকে চিঠি লিখেছিলাম, তুমি উত্তর দিলে না কেন? মনীষা তখন হায়দ্রাবাদ থেকে কিনে আনা পাথরের মালা দেখাচ্ছিল। অম্লান চোখ তুলে বলল, ও মা, আপনি চিঠি লিখেছিলেন নাকি? কই, পাইনি তো। ইস, পেলে খুব ভালো হতো। বাইরে গেলে চিঠি পেতে এত ভালো লাগে। নিজেকে তখন একটা তুচ্ছ অকিঞ্চিৎকর আবর্জনার মতো মনে হয়। এই একটি সামান্য মেয়ের মন স্পর্শ করার আমার ক্ষমতা নেই। এর আগে আমি পুতুল খেলার মেয়ে 2-4টি পেয়েছিলাম। মেয়েদের নিয়ে পুতুল খেলতে শিখে গিয়েছিলাম বেশ, কিন্তু পুতুলের মধ্যে প্রাণ খুঁজতে গিয়ে দেখি আমার মন্ত্র জানা নেই। মনীষা অন্য কারোর কাছে ওর প্রাণ জমা রেখেছে কিনা, কিংবা কোন কৌটোয় বন্দী আছে ওর ভ্রমর, তা নিয়ে আমি গোপনে অনুসন্ধান শুরু করলাম। কিছুই টের পেলুম না। তাছাড়া মনীষা যেমন ধরনের মেয়ে, ও যদি কারোকে ভালোবাসে, সে কথার গোপন রাখার কোনোই কারণ নেই। ওর কলেজের পুরুষ বন্ধুরা তো প্রায় ওকে বাড়িতে ডাকতে আসে। বিনা দ্বিধায় মনীষা ওদের সঙ্গে বাইরের ঘরে বসে গল্প করে বা বেরিয়ে যায়। ওদের বাড়িতে স্বাধীন আবহাওয়া। ওর বাবা ওদের কোনো কাজে বাধা দেন না। তাছাড়া তিনি কর্পোরেশনের কাউন্সিলর বলে বাড়ির ব্যাপারে তেমন দৃষ্টি নেই। সমাজ জীবন নিয়ে ব্যস্ত। অরুণের সঙ্গে ওর বয়সের তফাৎ বেশি নয়। ভাই বোনের সম্পর্কও বন্ধুর মতন। মনীষা ভ্রুক্ষেপহীনভাবে আমাকে বিষম কষ্ট দিতে লাগল। আমার এই কষ্টের কথা কোনো বন্ধুবান্ধবকেও বলা যায় না। এই একটা ব্যাপারে আমি যত বেশি নিঃসঙ্গ হতে লাগলুম, ততই মনীষার জন্য আমার ব্যাকুলতা বাড়তে লাগল। তখন আমি অরুণ মনীষাদের বাড়ি যাওয়া একেবারে ছেড়ে দিলাম। আর তারপর থেকে আমি বুঝতে পারলুম, মনীষাকে না দেখে ক্রমশ আমি আমার শক্তি ও মহিমা হারিয়ে ফেলছি। আমি আবার তাস খেলায় হাঁটতে লাগলুম। অল্প মদ খেয়ে অজ্ঞান হয়ে যেতে লাগলুম। রাস্তা পার হতে গিয়ে প্রায় চাপা পড়ার উপক্রম। যেসব সামান্য লোকেরা আমার মুখের দিকে ভালো করে তাকিয়ে কথা বলতে সাহস করেনি, তারা অনায়াসে এসে আমাকে অপমান করে যেতে লাগল। বুঝতে পারলুম, মনীষার ব্যাপারটা একেবারে চুকিয়ে ফেলা দরকার। তারপর এই 4.5 মাস বাদে মনীষার সঙ্গে আমার হঠাৎ একা দেখা হয়ে গেল। সন্ধেবেলা একটা ন্যাশনাল লাইব্রেরি থেকে বেরোচ্ছি। পেছন থেকে মনীষা আমায় ডাকল। মনীষাও লাইব্রেরিতে ছিল। আমি শান্তভাবে ওকে জিজ্ঞেস করলুম, তুমি কখন এসেছ? ও বলল, সেই কখন এসেছি, দুপুর 3টে থেকে। আমার ভেতরটা ধক করে উঠল। এতক্ষণ একই সঙ্গে আমরা দুজনে ন্যাশনাল লাইব্রেরিতে ছিলাম, অথচ আমি ওকে দেখিনি। এখন বেরুবার মুখে নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে দেখা হয়ে যাবে, হয় ওর চেনা অথবা আমার। তারা সঙ্গ ছাড়বে না। আমার দারুণ ইচ্ছে হল কোনো একটা অলৌকিক উপায়ে আমরা দুজনে এখান থেকে একসঙ্গে অদৃশ্য হয়ে যাই। অন্য কারোর সঙ্গে দেখা হল না। আমি মনীষাকে বললুম, তুমি এখন বাড়িতে যাবে তো? হুম। আপনি বুঝি এখন আড্ডা মারতে যাবেন আবার? চলুন, আমাকে বাস পর্যন্ত পৌঁছে দিন অন্তত। আমার কোথাও যাবার কথা নেই। চলো, ময়দান দিয়ে এসপ্ল্যানেড পর্যন্ত হেঁটে যাই। তারপর তোমায় ওখান থেকে বাসে তুলে দেব। তাই যাব? আজ তো গরম নেই। ভারী সুন্দর হাওয়া দিচ্ছে না? লাইব্রেরির ভেতরটা এমন গুমোট। কিছুক্ষণ চুপচাপ হেঁটে চললুম দুজনে। 4.5 মাস ওর সঙ্গে আমার দেখা হয়নি। তা নিয়ে মনীষা একটি কথাও বলল না। অথচ আমি প্রতিদিন ওর কথা ভেবেছি। মনীষার প্রতিটি ভঙ্গি ও কথা স্বাভাবিক। দেখলে মনে হয় যেন ও আমার দেখা পেয়েই খুশি হয়েছে। হাসুক বা না হাসুক, মনীষার নিচের ঠোঁট সবসময় হাসিতে টুসটুসে। পরিচ্ছন্ন মুখে চাঁদের আলো পড়ে কিছুটা রং বদলে দিয়েছে। হালকা মেরুন রঙা সিল্কের শাড়ি পরা, যেন মনে হয় শাড়িটা ওর শরীরে সম্পূর্ণ আলাদা। শরীর জড়িয়ে আছে, অথচ শরীর ছুঁয়ে নেই। 2 ভুরুর মাঝখানে লাল টিপ, ঠিক মাঝখানে নয়, একটু বেঁকে আছে। হাঁটছে খানিকটা উচ্ছলভাবে। মাঝে মাঝে হাতের ছোট্ট ব্যাগটা ওপরে ছুঁড়ে দিয়ে আবার লুফে নিচ্ছে। আমি বললুম, মনীষা, তোমার হাতটা দেখি। বিনা দ্বিধায় একটা হাত বাড়িয়ে দিয়ে মনীষা বলল, দেখুন কিরকম হাতটা ঘেমেছে। আমার ভীষণ হাত ঘামে। আমি হাতটা নিয়ে নাকে গন্ধ শুকলাম। তোমার হাতে চুলের তেলের গন্ধ। চুলে কি তেল মেখেছ? মনীষা সাধারণত খোপা বাঁধে না। হাত দিয়ে চুলের গুচ্ছটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, গন্ধ শুকে দেখুন না, স্রেফ নারকেল তেল। আমি 2 মুঠিতে ওর চুলের গন্ধ নিয়ে তার মধ্যে মুখ ডুবিয়ে দিলাম। রাস্তায় যে যা ইচ্ছে দেখুক। বললুম, তোমার চুলেও একটা সুন্দর গন্ধ, চুলের নিজস্ব গন্ধ। কুলকুল করে হাসতে হাসতে ও বলল, তাই নাকি? সবার নাকে অবশ্য এসব গন্ধ পাওয়া যায় না,
আমি তো এখন একটা বিচ্ছিরি পচা গন্ধ পাচ্ছি। মোটেই কোনো পচা গন্ধ নেই। নিশ্চয়ই আছে, রাস্তার পাশে কোনো বেড়াল বা কুকুর মরে পড়ে আছে কোথাও। ওই দেখুন। সত্যি, রেসকোর্সের পাশে একটা মরা বেড়াল বা কুকুর পড়ে আছে। বোধহয় দিন দুয়েক আগে গাড়ি চাপা পড়েছিল। পেটের কাছটা ছিন্ন ভিন্ন, চোখ দুটো নেই। দিনের বেলায় কাকেরা যতখানি সম্ভব ঠুকরে খেয়ে রেখে গেছে আগামীকালের জন্যে। সেই বীভৎস দৃশ্যের দিকে তাকিয়েই আমি চোখ ফিরিয়ে নিলাম। এখন ওই জিনিস না দেখলে কি চলত না? কেন যে এসব চোখে পড়ে? আর কোনো কথা নেই কিছুক্ষণ। হাত ধরে দুজনে অন্ধকারের মধ্যে হেঁটে গেলাম খানিকটা। তারপর বললাম, মনীষা, তুমি এত অহংকারী কেন? বা, আপনার কাছে আবার কি অহংকার দেখালুম? তুমি আমার সঙ্গে কথাও বলতে চাও না, আমার সঙ্গে দেখাই করতে চাও না। আমি তোমাকে... এই তো দেখা হলো। আপনারাই সব কোথায় কোথায় থাকেন? আপনারাই কেন? শুধু আমার কথা জিজ্ঞেস করতে পারো না? ও, আপনারই তো অহংকার দেখছি বেশি। শুনলুম তাপসদার নাকি বিয়ে হয়ে গেছে এর মধ্যে। হ্যাঁ, দেখলেন, আমাদের নেমন্তন্ন করল না। তারপর আপনার বিয়েতে করবেন, কিন্তু তখন আবার বাদ দেবেন না। তোমার বিয়ে কবে হচ্ছে? তাই তো ভাবছি, আমার আর সে সুদিন কি আসবে? বলেই মনীষা আবার হাসল। আমিও খানিকটা হেসে বললুম, মনীষা, আমার দিকে তোমার চেয়ে দেখতে ইচ্ছে করে না, না? মনীষা সম্পূর্ণ মুখ ঘুরিয়ে বলল, এই তো দেখছি। আহা, এমন সুন্দর চেহারা আপনার, না তাকিয়ে পারি? চলুন, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে গিয়ে কুলপি মালাই খাই। মনীষা, অনেকদিন থেকেই তোমাকে আমি একটা কথা বলতে চাই। এতগুলো কথা বলছেন, আবার আরেকটা কথা? চলুন না, কুলপি মালাই খাই। খাবো, তার আগে কেন? পরে হয় না? কি এমন কথা? মাঝে মাঝে এমন ছেলে মানুষই করেন আপনারা। আবার আপনারা? আজ শুধু আমার নিজের কথা। কি স্বার্থপর আপনি! চলুন, ওই যে ওই বুড়োর কাছে। কুলপি পর্ব শেষ হল সংক্ষেপে। আমার সিগারেট ফুরিয়ে গিয়েছিল। এই সুযোগে আমি সিগারেট কিনে নিলাম। ডান দিকে না গিয়ে বললুম, চলো, রেড রোড ধরে যাই। সুন্দর রাস্তাটা। আবছা অন্ধকারে রেড রোড। শট শট গাড়ি ছুটে যাচ্ছে। সিগারেটের ধোঁয়া মুখ থেকে বার না করতেই উড়িয়ে নিয়ে যাচ্ছে এলোমেলো হাওয়া। আমরা হাওয়ার বিপরীত দিকে যাচ্ছি বলে মনীষার শরীরের সবকটি নিখুঁত রেখা ও আয়তন আমার চোখে পড়ে। আমি পাশাপাশি চোখে মনীষার গ্রীবা ও স্তন এবং উরুর দুভাঁজ দেখে নিয়ে ইচ্ছে করে একটু পিছিয়ে এসে ওর পশ্চাৎ শরীরটাতেও চোখ বুলিয়ে নিই। আর যাই হোক, মনীষাকে ত্রুটিহীন রূপসী বলা যাবে না। কোমরটা আরও সরু হওয়া উচিত ছিল। তোমরা দুটি তেমন গুরু নয়। চুলের গুচ্ছ কম চড়া। কিন্তু দু একটা ত্রুটি না থাকলে রূপ কখনো মোহিনী হয় না। মনীষার বাঁ চোখের পাশে একটা কাটা দাগ আছে। আমার বারবার ওই কাটা দাগটায় চুমু খেতে ইচ্ছে করে ওর মুখের ওই কাটা দাগের ছাপ আমার মুখে তুলে নিতে। মনীষার মুখখানাই দেখার জন্যে আমি আবার পাশাপাশি এগিয়ে এলাম। হাত তুলে উড়ন্ত চুল সামলাবার চেষ্টা করে মনীষা বলেছিল, আহ, আজ এত ভালো লাগছে হাঁটতে। কি সুন্দর রাস্তাটা! এ রাস্তা দিয়ে সবসময় আমরা গাড়িতেই যাই, কিন্তু হেঁটে যেতেই তো বেশি ভালো লাগে। আপনার লাগে না? হুম, কিন্তু আজ একটু বেশি হাওয়া। কথা বলতে গেলে জোরে জোরে বলতে হয়। কথা না বললেই হয়, চুপচাপ হাঁটতেই বেশি ভালো লাগে। কিন্তু তোমাকে যে একটা কথা আমার জিজ্ঞেস করতেই হবে। দেখি তোমার হাতটা দাও। জানেন, হাজারীবাগে একটা রাস্তা আছে, অদ্ভুত ভালো। দুপাশে গভীর জঙ্গল, মাঝখান দিয়ে টানা ঢেউ খেলানো রাস্তা। সে রাস্তা দিয়ে হাঁটলে কারুর কথা বলতে ইচ্ছে হয় না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ওই জায়গাটাই নাকি পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্জন। আমরা 4-5 জন ছিলুম। আমার বন্ধু রত্নার বর আর তার দুজন বন্ধুও ছিল, কিন্তু কেউ আমরা সেই রাস্তায় একটাও কথা বলিনি। জানেনই তো, আমি একটু বেশি কথা বলি। আমি পর্যন্ত চুপ। আধ ঘণ্টা ধরে শুধু আমাদের জুতোর শব্দ। আমি থমকে দাঁড়িয়ে বললুম, মনীষা, মাঠের মধ্যে গিয়ে একটু বসবে? না, দেরি করতে পারবো না আর। এবার ফিরতে হবে। চলুন বাসে উঠি। এসো, তাহলে এখানে একটু দাঁড়াই। রাস্তা দিয়ে হাঁটার সময় আমার দাঁড়াতেও ভালো লাগে না, হেঁটে যেতেই ভালো লাগে। কিন্তু মনীষার হাত আমার হাতে ধরা ছিল, তাই দাঁড়িয়ে রইলুম একটা বিশাল রেন্ট্রি গাছের নিচে। আমার ঠোঁটের কাছটায় তেতো লাগছে। সমস্ত শরীর ভরা অপমান। কোনো ভাষা নেই। মানুষ যা চায় তা দুম করে বলে ফেলতে পারে না কেন? এরকম অসুবিধের মধ্যে আর কখনো পড়িনি। একবার ইচ্ছে হলো ওকে জিজ্ঞেস করি, আমি তোমাকে ভালোবেসে শান্তি পেতে চাই, তুমি আমাকে শান্তি দিতে চাও কি না চাও, এক কথায় সাফ উত্তর দিয়ে দাও। কিন্তু জানি, যা মেয়ে এ কথায় খিলখিল করে হেসে উঠবে।
পাজি মেয়েগুলো সবকটাই এক একটা পাজমির ডিপো। আমার দ্বারা এদের ট্যাকল করা বোধহয় সম্ভবই নয়। আমি একটু অধীরভাবে বললুম, মনীষা, আমার সঙ্গে এখানে একটু দাঁড়াতে তোমার ভালো লাগছে না? কেন লাগবে না, খুব ভালো লাগছে, কিন্তু এবার বাড়ি ফিরতে হবে যে। একটু দেরিতে কি ক্ষতি হবে? মনীষা, তুমি আমাকে ভয় পাও? সত্যি সশব্দে হেসে উঠে মনীষা বলল, কেন ভয় পাবো কেন? আপনি আজ এত বোকা বোকা কথা বলছেন কেন? কি হয়েছে আপনার? কিছু হয়নি, আমি তোমাকে কাছে পেতে চাই। এই তো কাছে আছি, আরও কাছে আসব? এই তো এলাম, এবার বাড়ি চলুন লক্ষ্মীটি। তুমি কি কিছু বুঝতে পারো না? না, আমি কিছু বুঝতে পারি না। এই রাত দুপুরে আপনাকে বোঝাতেও হবে না। আমার ধৈর্যের সেখানেই শেষ, আমার ভালো হওয়ার চেষ্টা সেখানেই শেষ, আমার পথ বদলাবার চেষ্টারও সেখানেই শেষ। প্রায় একটা হ্যাঁচকা টানে আমি মনীষাকে টেনে এনেছিলাম আমার বুকের ওপরে, এত জোরে যে ওর মাথায় আমার থুতনি ঠুকে যায়। দানবের শক্তিতে আমি ওকে আঁকড়ে ধরলুম, একটা হাত ওর পিঠে, এমন দৃঢ় যে ওর নরম পিঠে যেন আমার 5টি আঙুল বসে যাচ্ছে, মটমট করে এখনই ভেঙে যাবে ওর পাঁজর। অন্য হাতে আমি জোর করে মনীষার মুখটা তুলে, মনীষা প্রথমে ঠোঁট খুলতে চায়নি, কিন্তু আমি বুলডোজার চালানোর মতো 2 ঠোঁটে যতক্ষণ না আমার নিঃশ্বাস ফুরিয়ে দম বন্ধ হবার উপক্রম হয়েছিল ততক্ষণ চুমু খেয়েছিলাম। দেখা যাক এই ভাষাও বোঝে কিনা। আমি ছেড়ে দিতে শাড়ির আঁচল দিয়ে মনীষা প্রথমে ঠোঁট ও পরে সমস্ত মুখ মুছল। তারপর খুব শান্তভাবে বলল, ছি, কেন এরকম পাগলামি করলেন? আমার তখন উত্তর দেবার ইচ্ছে নেই। আমি তখন জোরে জোরে নিঃশ্বাস ফেলছি, চোখ ঘোলাটে হয়ে এসেছে। মনীষা যে দাঁড়িয়ে আছে ওর যেন কোনো পটভূমিকা নেই, কেননা আমি দূরের গাছপালা, অন্ধকার বা আকাশ কিছুই দেখতে পাইনি। আমি শুধু মনীষাকে দেখছিলাম। ওর সেই ক্ষীণ মূর্তি যেন মাটি স্পর্শ করেও আকাশ পর্যন্ত ছুঁয়েছে। আমি আবার চুমু খাবার জন্য ওকে টানতে যেতেই মনীষা দ্রুত হাত তুলে ওর নিজের নয়, আমার ঠোঁট চাপা দিল। ওর নরম হাতের চাপে আমার ঠোঁট বন্ধ। কাতর গলায় বলল, আপনাকে আমি আর পাগলামি করতে দেব না। দেখবেন পরে এজন্য আপনার নিজেরই কষ্ট হবে। আমার এখনই যথেষ্ট কষ্ট হচ্ছে, তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? আমি আপনাকে কষ্ট দিয়েছি? তাহলে না জেনে দিয়েছি। সত্যি আমি কি কষ্ট দিলাম আপনাকে? তখন আমার মাথার ঠিক নেই। আমার সবকিছু উল্টোপাল্টা লণ্ডভণ্ড হয়ে গেছে। চরমভাবে হেরে যাবার সময় সব মানুষই কাপুরুষ হয়ে যায়। আমি কর্কশ গলায় চেঁচিয়ে বললাম, তুমি কিছু বুঝতে পারো না, ন্যাকা? বলার সঙ্গে সঙ্গেই মনীষার ফর্সা গালে আমি থাপ্পড় কষিয়েছি। এত জোরে মারার হয়তো আমার ইচ্ছে ছিল না, কিন্তু থাপ্পড় মারার ইচ্ছে হবার মতো ইচ্ছেই তো কখনো হয়নি আগে। আমি খর চোখে মনীষার দিকে তাকিয়ে রইলাম। মনীষাও আমার দিকে অনেকক্ষণ চেয়ে রইল। একটুও রাগ নেই, চোখ দুটি এমন স্নিগ্ধ যে মনে হয় চোখ থেকে আলো বেরোচ্ছে। না, আলো টালো নয়, এখনই হয়তো ওর চোখে জল আসবে। আস্তে আস্তে বলল, আপনি সত্যিই পাগল হয়ে গেলেন নাকি? আপনি এত ছেলে মানুষ তা তো জানতুম না। এত জোরে কেউ কারুকে মারে? সত্যি খুব লেগেছে। মনীষা, আমার দোষটা কি? আমার কিসে অযোগ্যতা? আচ্ছা, পাগলের পাল্লায় পড়লুম দেখছি। আপনার দোষের কথা আমি বলেছি? আমি শুধু বললুম আপনি ছেলে মানুষই করছেন। তুমি সব কথা এড়িয়ে যাচ্ছ। আমাকে জানতেই হবে আমার অযোগ্যতার কারণ। তুমি আমার উত্তর দাও। আমি আর কোনো কথা শুনবও না, উত্তরও দেব না। আমি এবার বাড়ি যাব। তা বলে আপনি যে রাগ করে আমাকে এই অন্ধকারের মধ্যে একা ফেলে যাবেন, তা হবে না কিন্তু। আমাকে বাস রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে হবে। মনীষা আলতো করে আমার হাত ধরে অনুনয় স্বরে বলল, চলুন, চলুন না লক্ষ্মীটি, মিছিমিছি আপনি আমার ওপর রাগ করছেন। কি ধাতুতে গড়া এই জিনিস? মেয়ে না ডাকিনী? এই 24 বছরের শরীরবাহী জীবন নিয়ে ও কি চায়? মনীষার শরীর তো ঠান্ডা নয়। আমি ওর বুক ছুঁয়ে দেখেছি। শীতকালের বিড়ালের মতন ওর বুক নরম ও গরম। দোলের দিন আচমকা আমি ওর বুক ছুঁয়ে দেবার পর ওর মুখের রেখায় কোনো লজ্জা ছিল না, কিন্তু ওর উদ্যত বুক লজ্জা ও আবেগ অনুভব করেছিল। আমি সেই মুহূর্তে টের পেয়েছি। আজ চুমু খাবার সময়ও আমি ওর তপ্ত জিভ ছুঁতে পেরেছিলাম। তবু কেন এমন স্পৃহাহীন ভঙ্গিতে আমাকে আজ নিরুত্তর করল? আমাকে শেষ পর্যন্ত পরাজিত ও নিহত করে ওর কিসের আনন্দ? এটুকু একটা পুঁচকে মেয়ে মুঠোর মধ্যে টিপে ধরলে কোথায় যায় তার ঠিক নেই, অথচ আমাকে এমন অসহায় ও নির্বোধ করে দিতে পারে। আসলে সব মেয়ে কি তাহলে কালী প্রতিমা হতে চায়? গলায় নরমুণ্ডের মালা না পড়তে পারলে সুখ নেই? কয়েকটি পুরুষের ছিন্ন মুণ্ডের মালা দেখি, দেখি। ওই তো মনীষার গলায় হায়দ্রাবাদ থেকে কেনা পাথরের মালা পড়েছে। ওর বদলে বুঝি মুণ্ডমালা চাই?
নীরবে মনীষার সঙ্গে আমি ময়দানের বাকি পথটুকু হেঁটে এলাম। হঠাৎ আমার কিরকম একটা অনুতাপ হলো। আহা, ওর মতন একটা হাসি খুশি মেয়েকে কেন আমায় চুপ করিয়ে দিতে হলো? কিন্তু আমার কোথায় দোষ, কোথায় ভুল, কিছুতেই যে বুঝতে পারি না। আমি চেয়েছিলাম একটি মেয়ের ভেতর থেকে একটি মেয়েকে বার করে আনতে, পারলুম না। কি করে আনতে হয় জানি না, কিন্তু এ কথা স্পষ্ট জানি, হৃদয় হৃদয় নয়। একটি মেয়ের ভিতরের মেয়েটিকে না দেখতে পেরে আমার চলবে না, এবং সে না দেখালে ওই রূপ আমি কোনোদিন দেখতে পাব না। মধুপুরে একটা ফুলবন্ত শিশির গাছ দেখে আমার ভালো লেগেছিল। আমি বুঝতে পেরেছিলাম এই গাছটির মধ্যে একটি নারীর সৌন্দর্য আছে। দুটো ফুটফুটে কুকুরের বাচ্চাকে খেলা করতে দেখেছিলাম একবার। সেই চমৎকার দৃশ্যটির মধ্যেও একটি নারীর রূপ। এমনকি একটা বিছানার চাদরের অভিনব ডিজাইন দেখেও একটি রমণী রূপের আভা পাই। যেখানে যা কিছু সুন্দর দেখেছি তার মধ্য থেকে একটা সর্বজনীন নারী বেরিয়ে আসে, আর একটা নারীর মধ্যে আমি সেই নারীকে পাব না। এখনো পাইনি, মনীষাকে পাওয়া হলো না। মনীষার সঙ্গে তার পরেও দেখা হয়েছে, কোনো অভিযোগ করেনি, ব্যবহার আড়ষ্ট করেনি, কিন্তু সামান্য দূরত্ব রেখেছে। মনীষার রহস্য জানতে আমার আরও কতদিন অপেক্ষা করতে হবে কে জানে। কিন্তু মনীষার সঙ্গে একা দেখা করার ইচ্ছে আমার আর হয়নি। তবে মনীষা সেই সন্ধেবেলার ব্যবহারের পর আমার অভিমানপ্রসূত ক্রোধ দীর্ঘদিন ছিল। পরবর্তী ৩-৪ মাস আমি মেয়েদের প্রতি প্রতারক ও নৃশংস হয়ে উঠেছিলাম। ভেবেছিলাম শরীর ছেনে কিংবা শরীর ছিঁড়ে বোধহয় শরীরের রহস্য জানা যাবে। কিন্তু কোথায় রহস্য? শরীর মানে শুধুই শরীর। শুধু শরীরটাকেও মাঝে মাঝে ভোগ করতে মন্দ লাগে না। হাত তখন সেই শরীরের নানা সংস্থান দেখে নিতে চায়। বেশ লাগে। তখন নিজের প্রতিটি অঙ্গ অন্য প্রতিটি অঙ্গের সঙ্গে জুড়ে যায়। কিন্তু কখনো তো লোভ জাগে না। মন তো বলে না আমি তাকে সম্পূর্ণ দেখেছি, তার রূপ আমাকে তিরস্কার না করে পবিত্র হতে বলেছে। মানুষ কেন অমন শীতের মধ্যে অত ভোরবেলা উঠে টাইগার হিলে সূর্যোদয় দেখতে যায়? বেশি কথা কি আমি অকপটে বলতে পারি? আমি টাইগার হিলে সূর্যোদয়ের মধ্যে একটা স্পষ্ট নারী সৌন্দর্য দেখেছিলাম, কিন্তু কোনো নারীর মধ্যে সেই সূর্যোদয়ের শোভা দেখে যাবার জন্য আমার এখনো লোভ। দাদামশাইয়ের মৃত্যুর পর কয়েকদিন বাড়ি থেকেই বেরোয়নি। অনেকদিন পর কিছুটা পারিবারিক আবহাওয়ার মধ্যে দিন কাটল। বড়দি মা আর বাবাকে সেজ কাকার বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে এলো। শোকের বাড়ি, কিন্তু একটা ছোট উৎসবেরও ভাব আছে। দিদির ছেলেমেয়েরা অনেকদিন পর দাদু দিদিমাকে পেয়ে খুব ছোটোছুটি দৌরাত্ম্য শুরু করে দিল। ওদের আর কে বারণ করবে? মা প্রথম দিকটায় খুব কান্নাকাটি করছিল, কিন্তু এরই মধ্যে একসময় কান্না থামিয়ে আমাকে জিজ্ঞেস করল, তোর থুতনিতে কাটল কি করে? আমি বললুম, দিদির বাথরুমটা যে হড়হড়ে হয়ে আছে, পা পিছলে। মা বলল, শোন, এদিকে আয়, আমার কাছে এসে বস একটু। মায়ের চেহারা একটু খারাপ হয়ে গেছে, শুধু রোগা নয়, চামড়াগুলো যেন শরীর থেকে আলগা। বললুম, বৌদি তোমার যত্ন করে না বুঝি? তোমার শরীর এত খারাপ হলো কি করে? যত্ন করবেন না কেন? শর্মা একেবারে লক্ষ্মী। হ্যাঁ রে, তুই কবে ওসব করবি? আমরা তোর জন্য কোনো ব্যবস্থা করলুম না। বাবা যদি তোর বউয়ের মুখ দেখে যেতে পারতেন। তোমার বাবার সঙ্গে আমারই আর দেখা হলো না, আর আমার বউয়ের মুখ। একবার গেলি না হাসপাতালে? তোকে এত ভালোবাসতেন। আমিও ওকে খুব ভালোবাসতুম, এখনো বাসি। কিন্তু মা, আমার হাসপাতালে যেতে একেবারে ভালো লাগে না। কতদিন যাব ভেবেছি, কিন্তু হাসপাতালের মুখ পর্যন্ত গিয়েও ফিরে এসেছি। অসুখ দেখতে আমার ইচ্ছে করে না। আমার অসুখ হলেও তুই দেখতে যাবি না? না, কবে একদিন মরে যাব, জানতেও পারবি না। ও কি কথা, আমি তা বলছি নাকি? হাসপাতালে গেলে শুধু যে নিজের লোকই নয়, আরও অনেক অসুস্থ লোকও যে চোখে পড়ে। তোর শরীর ভালো আছে? বর্দি সেই মুহূর্তে ঘরে ঢুকেছিল, বলে উঠল, ওর কথা আর বলো না মা, যা কাণ্ড করে বেড়ায়, শরীরের কথা ভাবে নাকি? তবু তো চোখের সামনে রেখেছি। আমি বললুম, একেবারে বিশ্বাস করো না মা, আমি খুব ভালো আছি। আমার জন্য একদম ভেবো না, আমি বরং তোমাদের জন্য ভাবি। আমাদের জন্য তোকে আর ভাবতে হবে না। তা যদি সত্যিই ভাবতিস, তাহলে তো আজ কথা ছিল না। মা, তুমি কিছুদিন এখানে থেকে শরীরটা সারিয়ে যাও। আমার এক বন্ধু আছে চোখের ডাক্তার, খুব ভালো ডাক্তার। তাকে দিয়ে তোমার চোখটা দেখিয়ে দেব এবার। আমি সোমবারই বহরমপুর যাব। সরমার বাচ্চা হবে, ওকে একা ফেলে রেখে এসেছি। এই 1 বছরের মধ্যে আবার বাচ্চা? মা হঠাৎ শিউরে উঠে বলল, জানিস খুকি, গায়ত্রীর কথা শুনেছিস? ওই যে মুখুজ্জের বাড়ির গায়ত্রী, 6 মাসের পোয়াতি মেয়েটা। এই সেদিন পাড়া শুদ্ধ সবাইকে সাধের নেমন্তন্ন খাওয়ালো। তার কদিন পরেই কি সর্বনাশ হয়ে গেল। ও
ওর বড় অপরেশ মারা গেছে গত মাসে। দিদি বিষম চমকে উঠল। ওমা, সে কি কথা! ইস, মাত্র ১.৫ বছর বিয়ে হয়েছিল, কিসে মরল? পেটে কি যেন হয়েছিল, অপারেশন করাতে গিয়ে। এদিকে গায়ত্রীর এখন ৭ মাস চলছে। আহা, কি ভাগ্য মেয়েটার! দিদি আর মা গায়ত্রীর ব্যাপার নিয়ে খুব শোক করতে লাগল। আমি গায়ত্রীকে কখনো সিঁদুর পরা অবস্থাতেই দেখিনি, সুতরাং ওর কপাল থেকে সিঁদুর মোছার দৃশ্যটা কল্পনা করা শক্ত হল। আমি জিজ্ঞেস করলুম, অপরেশ কোন বাড়ির ছেলে? গায়ত্রী নিজে ইচ্ছে করে বিয়ে করেছিল? না, ওর বাড়ির লোকেরাই বিয়ে দিয়েছিল। নতুন স্টেশন মাস্টারের ছেলে, বেশ ভালো ছেলে। স্বাস্থ্য ছিল কি আমাদের শম্ভুর মতন, এই রকম। পেচ্ছাবের কষ্ট ছিল শুনেছি, তাই পেটে অপারেশন করাতে গিয়েছিল। আহা, মেয়েটার কপাল! এই বয়স, তাও পেটে সন্তান। বর্দি বলল, তোমরা ছোটকুর সঙ্গে গায়ত্রীর বিয়ে দিতে চেয়েছিলে না? মা শিউরে উঠে বলল, কি ভাগ্য যে হয়নি, ওই মেয়ের যা অলক্ষণে কপাল। বর্দি তাড়াতাড়ি বলে উঠল, আহা, ওর দোষ দিচ্ছ কেন শুধু শুধু? অপরেশের নিজের কপালেই মৃত্যু থাকতে পারে না? ছোটকুর সঙ্গে বিয়ে হলে ওর ভাগ্যটা হয়তো বদলে যেত। আমি ছোট হেসে বললাম, আমার সঙ্গে বিয়ে হলে গায়ত্রী নিজেই মরে যেত তাড়াতাড়ি। দূর, অমন নিষ্ঠুরের মতন কথা বলিস কেন? সত্যি বলছি, এক জ্যোতিষী আমার হাত দেখে বলেছে আমার বিয়ের ১ বছরের মধ্যে বউ মরে যাবে, যদি আমি ৩০ বছরের আগে বিয়ে করি। দিদি অর্ধেক অবিশ্বাসময় চোখ তুলে বলল, বাজে জ্যোতিষী। মা বলল, তোর কোষ্ঠী আছে আমার কাছে, আমি জানি না, তুই আমাকে বাজে কথা শোনাবি? জেলখানার পাশের রাস্তায় দাঁড়িয়ে পরন্ত বিকেলবেলায় গায়ত্রী অপরেশকে বলতে পারেনি যে ও বিয়ে করতে চায় না। অপরেশের দিকে করুণ চোখ তুলে ও বলতে পারেনি বিয়ে না করেও অনেক কিছু জানতে চায়। গায়ত্রীর শখ ছিল পড়াশোনা করবে, বিলেত যাবে। বাংলাদেশের মফস্বল শহরের উকিলের বিয়ে হয়ে কি উদ্ভট শখ! এখন সাদা শাড়ি পরে সকালের স্কুলে মাস্টারি করুক। পেটের সন্তানটি যদি না বাঁচে আর নিরামিষ খেয়ে যদি চেহারাটা নষ্ট না হয়, তবে ভবিষ্যতের কোনো আদর্শবাদী পাঞ্জাবি যুবকের সঙ্গে ওর আবার বিয়ে হলেও হতে পারে। গায়ত্রীর জন্য আমার দুঃখিত হওয়া উচিত কিনা ঠিক বুঝতে পারলুম না। ওর এখনকার মুখ তো আমি দেখিনি। ওর বিষণ্ণ মুখ দেখলে হয়তো আমিও প্রবল অসুস্থতা বোধ করতুম, কিন্তু গায়ত্রীর বিষণ্ণ মুখ দেখতে আমি আর বহরমপুরে যাব না। বাবাকে নিয়ে আরেকটা মুশকিল হল। দিদি এমন কাণ্ড করে, বাড়িতে আর জায়গা নেই বলে বড়দি আমার ঘরেই আর একটা খাট পেতে সেখানে বাবার শোবার ব্যবস্থা করেছে। বয়স্ক ছেলে আর বাবা কখনো একঘরে শোয় নাকি? সিগারেট টিগারেট খাবার অসুবিধে, নানান ঝামেলা। আমি বড়দির কাছে সামান্য আপত্তি করেছিলুম, শুনিনি। আমি যদি এই নিয়ে চেঁচামেচি করতুম, তাহলে তার মানে এই হতো আমি বাবাকে ভক্তি শ্রদ্ধা করি না। ভক্তি শ্রদ্ধার ব্যাপারই নয়, বাবার সঙ্গে ছেলেবেলা থেকেই কম কথা বলি। ৪-৫ বছর একেবারে কথাই বলা হয়নি। এখন তার সঙ্গে একঘরে শোবার মধ্যে কি যে অস্বস্তি, তা বলা যায় না। অথচ এই সময়টা বাড়ির বাইরে রাত কাটানো খারাপ দেখাবে নিশ্চিত। আমি এখন নিজের ঘরে পারতপক্ষে ঢুকি না। বাড়ির মধ্যে মেয়েদের কাছে কিংবা বড়দির ছেলেমেয়েদের সঙ্গে ক্যারাম খেলে সময় কাটাই। রাত্রির বেলা কোনো ক্রমে ঘরে ঢুকে নিজের বিছানায় শুয়ে পড়ি। শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম আসে না। অন্ধকারের মধ্যে আমি বাবার খাটের দিকে তাকিয়ে দেখি, এত গরম, সারা রাত পাখা চালাতে হয়। এর মধ্যেও বাবা গায়ে একটা চাদর ঢাকা দিয়ে শুতে ভালোবাসেন। ওরও ঘুম আসে না। ঘুম খুব কমে গেছে মনে হয়। কোনো এক সময় রাত্রিরে উঠে চাদর মুড়ি দিয়ে বসে একটা সিগারেট ধরান। অন্ধকারে সিগারেটের মাঝে মাঝে টানের লালচে আভায় আমি ওর অস্পষ্ট মুখ দেখতে পাই। এর মধ্যে দু একটা কথা হয়েছে বাবার সঙ্গে। প্রথম দিকে রাত্রিরে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, সারা রাত পাখা চললে আপনার অসুবিধা হবে? তিনি সংক্ষেপে বলেছিলেন, না। তারপর জিজ্ঞেস করেছিলেন, তুমি যে আগের চাকরি ছেড়ে রমেশের এখানে চাকরি নিলে, আত্মীয় স্বজনের অফিসে চাকরি করা ভালো? আমি তখন টেবিলে বইগুলো গুছিয়ে রাখতে রাখতে না ফিরেই বললাম, এই বড়দি খুব জোর করতে লাগলো, মাইনে বেশি। তবু সরকারি চাকরিতে একটা স্থায়িত্ব ছিল, লোকে সহজে গভর্নমেন্ট সার্ভিস পায় না। একথার উত্তর খুঁজে না পেয়ে আমি মুখে একটা অস্পষ্ট শব্দ করেছিলাম শুধু। বাবার মাথার চুল প্রায় সবই পেকে গেছে। রিটায়ার করেছেন প্রায় ৫-৬ বছর। শীর্ণ চেহারা, ২-৩ দিন দাড়ি কামাননি বলে আরও রোগা লাগছে মুখটা। অনেক রাত্রিরে বিছানায় উঠে বসে যখন চাদর মুড়ি দিয়ে সিগারেট খেতে থাকেন, তখন সেই ভঙ্গির মধ্যে কিরকম যেন একটা অসহায়তার ছবি দেখতে পাই। এপাশের খাটে অন্ধকারের মধ্যে আমি চোখ খুলে শুয়ে আছি।
হঠাৎ বাবাকে খুব নিঃসঙ্গ ও পরিত্যক্ত মনে হয়। হঠাৎ আমার আন্তরিক হতে ইচ্ছে হয়। উঠে বসে আমি বাবার সঙ্গে অনেকক্ষণ মন খুলে কথা বলি। ওই আমার জনক অন্ধকারের মধ্যে আমার দিকে চেয়ে আছেন। মনে হয় ওরও আমাকে কিছু বলার আছে। নিজের শরীরে এর মধ্যে কি দু একবার মৃত্যুকে টের পাননি? পেয়েছেন নিশ্চিত। এখন শেষবারের মতন নিজের বংশধরকে কোনো গূঢ় কথা বলার থাকে না। বাবার সম্পর্কে আমার সমস্ত রাগ অন্তর্হিত হয়ে গিয়ে যে ভাবটা আসে, তাকে করুণা বললে কি ভুল বলা হবে? ওকে মনে হয় খুবই অসহায়। আমার হাতখানা ওর দিকে বাড়িয়ে দিতে ইচ্ছে হয়। ওর অসুখ করলে আমি কপালে জলপট্টি লাগিয়ে বহুক্ষণ চুলের মধ্যে হাত বুলিয়ে দিতে চাই। মাঝে মাঝে বাবা কাশতে থাকেন। ঘং ঘং করে কাশির শব্দ হয়। বুকের মধ্যে যেন অসংখ্য জাল। তারপর থুক থুক করে অনেকক্ষণ থুথু ফেলেন পাশের ডাবরে। আমার ইচ্ছে করে উঠে হাত দিয়ে ওর মুখের থুথু মুছে দিই। হাত দিয়ে ওর থুতু ছোঁয়ার কথা ভেবেও এখন আমার একটু ঘৃণা জাগে না। ওকে দু একটা ভরসার কথা শোনাতে ইচ্ছে করে, কিন্তু কি করে কথা শুরু করব বুঝতে পারি না। ছেলেবেলা থেকেই তো বাবার সঙ্গে আন্তরিকভাবে কথা বলতে শিখিনি। অন্ধকারে দুজন মানুষ রক্তের সম্পর্কে সবচেয়ে আপন, অথচ কথা বলার ভাষাই জানি না। কিছুই বলা হয় না। আমি চুপ করে জেগে সিগারেটের লাল আলোয় বাবার অস্পষ্ট মুখ দেখি। কয়েকদিন পর অফিসে গিয়ে দেখলুম আমার টেবিলে একটা কাগজ চাপা দেওয়া আছে। গতকাল শেখর আমাকে টেলিফোন করেছিল। আমি এলেই যেন ওর সঙ্গে ৫ নম্বর বাড়িতে দেখা করি। শেখর নিরুদ্দেশ থেকে ফিরেছে তাহলে। ৫ নম্বর বাড়িতে এখন কে যাবে? ওসব জায়গায় যেতে আমার এখন একটুও ভালো লাগে না। দেখা যাক কি ব্যাপারটা ভেবে আমি ওর অফিসে টেলিফোন করলুম। শেখর অফিসে নেই। গত ৫ দিন ধরেই আসেনি। আরও ৩ সপ্তাহের ছুটির দরখাস্ত পাঠিয়েছে নাকি। কলকাতায় আছে, অথচ অফিসে যাচ্ছে না কেন ছেলেটা? আমি শেখরের বাড়িতে ফোন করলুম। টেলিফোন ধরল তপতি। তপতির গলার আওয়াজ পেয়েই শিউরে উঠলুম আমি। তপতি কানে খুব কম শোনে। ওর সঙ্গে টেলিফোনে কথা বলা এক মহা ঝঞ্ঝাট। অফিসের টেলিফোনে এখন আমি চেঁচামেচি করব নাকি? ইংরেজিতে কথা বলা শুরু করলে বোধহয় মন্দ হয় না, কারণ আমি দেখেছি কালা লোকেরা ইংরেজিটা বেশ ভালো বুঝতে পারে। যাই হোক, আমি গলার আওয়াজ যথাসম্ভব ছুঁচলো করে জিজ্ঞেস করলুম, শেখর আছে? ওপাশ থেকে তপতির গলা ভেসে এলো, হ্যালো, আপনি কে কথা বলছেন? শেখর আছে নাকি? আপনি কে কথা বলছেন? বললেও তো শুনতে পাবে না। নাম বললে আমার লাভটা কি? অন্য কারো টেলিফোনটা দাও চটপট। সুনীল দা? গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছি দাদা বাড়ি নেই। বাড়ি নেই মানে? এ কদিনে একবারও বাড়ি ফিরেনি? না, আজ এখন বাড়ি নেই। এত বড় সেন্টেন্স আমার পক্ষে বোঝা ঝামেলা। দাদা কলকাতার বাইরে গেছে, বলে গেছে ৭ দিনের আগে ফিরবে না। তুমি কি আমার সব কথা শুনতে পাচ্ছ নাকি? দেখা যাক। তপতি, তুমি কেমন আছো? আর কিছু বলবেন? মার সঙ্গে কথা বলবেন নাকি? তপতি, তুমি কেমন আছো? মার সঙ্গে কথা বলবেন না? আচ্ছা, আপনি ভালো আছেন তো? এরপর আমি মুখে একটা অস্পষ্ট গুঞ্জরণ তুলে টেলিফোন ছেড়ে দিলাম। তপতি কি আমার সব কথা শুনতে পেয়েছে নাকি? সর্বনাশ! কিন্তু তা কি করে হয়? কালারা তো মুখের দিকে তাকিয়ে অধিকাংশ কথা বলে। তাহলে টেলিফোন কি করে শুনবে? কে জানে কি, নাকি আন্দাজে চালিয়ে গেল। একটা কথা মনে মনে ঠিক করেই রেখেছিলুম যে সুবিমল আসার আগেই আজ পালাতে হবে। সুবিমলের সঙ্গে দেখা হওয়ার পর আবার অবিনাশ বা পরীক্ষিত বা তাপসের সঙ্গে গিয়ে জড়ো হওয়া, সেখান থেকে হইহুল্লা শুরু করা, এর মধ্যে আজ আমি নেই। শেখরকে খুঁজতে ৫ নম্বর বাড়িতে আমি যাব না। তাছাড়া বাড়ির লোক তো শেখরের সন্ধান পেয়েই গেছে। এখন আমার দায়িত্বটা কি? অফিসের কতগুলো কাজ নিয়ে চলে গেলাম প্রেসে। বেরোবার মুখে রিসিপশনিস্ট মেয়েটিকে জিজ্ঞেস করলাম, মিস নাওমি, ছুটি নিয়ে ২ দিন কি করলে? মেয়েটা মুচকি হেসে ডান হাত তুলে মধ্যমা একটা মুক্ত বসানো আংটি দেখাল। আমি বললুম, ও, এঙ্গেজমেন্ট হয়ে গেল বুঝি? ইস, বড় দুঃখ পেলাম। ভেবেছিলাম আমারও একটা চান্স আছে। কনগ্র্যাটস এনিওয়ে। মেয়েটা হাসি বজায় রেখে বলল, ইউ আর এ ডিয়ার। খুব মনোযোগ দিয়ে ৫:৩০ পর্যন্ত কাজ করলাম প্রেসে। এক একটা লাইন কম্পোজ করিয়ে আনার পর ঠোঁট উল্টে বললাম, হুম, এ ফেসটা বাজে। এটা বদলে এখানে ডবল গ্রেড কম্প্রেস দিন। আপনাদের ৪৮ পয়েন্টের টাইপ নেই কেন? নতুন টাইপ আনান। খালি সেই একঘেয়ে পুরনো দিয়ে। আহ, চাইলাম একটা হেয়ার রুল,
দিলেন একটা ধ্যাবড়া লাইন। এরকম করলে কাজ হয়? ছবিটা কাট আউট করে ম্যাপের উপর বসান। এইটুকু কাজে আবার ২ ঘন্টা লাগাবেন না যেন। মাঝে মাঝে এরকম রুক্ষ গলায় কথা বলা দরকার, যাতে ওরা মনে করে আমি খুব একটা কাজ জানি। নইলে ওরা বাধ্য থাকবে না, ভাববে আমি শুধু কোম্পানির মালিকের শালা বলেই চাকরি বজায় রেখেছি। তাহলে শুনিয়ে শুনিয়ে আড়াল থেকে টিটকিরি দেবে। আমি ওদের মধ্যে এসে মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে বসে থাকি। ভাবখানা এই, যে কোনো মুহূর্তে ওদের কাজের ভুল ধরে চাকরি খেয়ে দিতে পারি। যদি একবার বুঝে ফেলে আমি ওদের মতোই সাধারণ, তাহলে আর নিষ্কৃতি নেই, আর টিকতে দেবে না। হুকুম কিংবা ধমক, এই হচ্ছে সব চাকরির মূল মন্ত্র। বেশ জেনে গেছি এখন। প্রেস থেকে হাত মুখ ধুয়ে বাইরে বেরিয়ে এসে একটা রুমাল কিনে ফেললাম। বেশ বড় সাদা চওড়া রুমাল। রুমালটা দিয়ে একবার ভালো করে মুখ মুছতেই রুমালটা ময়লা হয়ে গেল। মুখে এত ময়লা আসে কোত্থেকে? আয়নায় যখন দেখি তখন তো বেশ পরিষ্কার মুখ। রুমালটায় এমন ছাবড়া ছাবড়া ময়লা ভরে গেল যে ইচ্ছে হলো ফেলে দিই ওটাকে। ময়লা রুমাল পকেটে রাখতে গা ঘিনঘিন করে। অনেকে তো রুমালের শিনকি মুড়ে সেটাও পকেটে রেখে দেয়। ভাবলে বমি এসে যায়। যাগে, এ রুমালটার উল্টো পিঠটায় আজ অন্তত আর একবার ব্যবহার করা যাবে। আর একবার তো মুখ মুছতে হবেই। আরও ঘণ্টা দুয়েক সময় আছে আমার হাতে। এর মধ্যে কোনো সিনেমাও দেখা যায় না। আমি একটা ভালো রেস্টুরেন্টে ঢুকে বেশ আরাম করে চা খেতে লাগলুম। চায়ের পর কিছুক্ষণ সিগারেট ধরিয়ে একা বসে থাকতে চমৎকার লাগল। অনেকদিন এমন ভালো লাগেনি। সন্ধেবেলা একা থাকার মতন দুঃখের সত্যি আর কিছু নেই। আমি সুবিমলের কথা বুঝি, যারা বিকেলে টিউশনি করে না কিংবা পার্ট টাইম প্রেম করে না, যাদের বাড়ির সামনে এমন জমি নেই যে বিকেলে গিয়ে বাগান করবে, বাড়িতে পুরো একটা ঘর নেই নিজস্ব, সেই সমস্ত লোক বিকেলটা কি করে কাটায়? খেলাধুলো। কলকাতায় খেলাধুলো তো একটা সাংঘাতিক জিনিস। কলকাতায় খেলাধুলো করতে গেলেই খেলোয়াড় হতে হয়। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন যারা খেলে তারা সবাই স্পোর্টসম্যান হতে চায়। নিছক সময় কাটাবার জন্য এখানে কেউ খেলাধুলো করে না। খেলাধুলো ওই জন্যই বিচ্ছিরি। সময় কাটাবার একমাত্র খেলা হচ্ছে তাস। তাস খেলতে খেলতেও অনেকে আবার খেলোয়াড় হয়ে গিয়ে কম্পিটিশনের নাম দিতে চায়। কম্পিটিশনের নাম না দিলে এমনি তাস খেলা একঘেয়ে হয়ে আসে। তখন হয় পয়সা দিয়ে খেলা, পয়সা দিয়ে ফিস কিংবা ৩ তাস। বুড়ো না হলে ব্রিজ জমে না, বড্ড মারামারি হয়। অর্থাৎ জুয়া, জুয়ার সঙ্গে মদ, মদের পর আবার ওরে বাবা, চলল এরপর। কিন্তু ইচ্ছে করে একা থাকার একটা আরাম আছে। আমি তো অনায়াসেই সুবিমল, অবিনাশের সঙ্গে দেখা করে হইহুল্লা শুরু করে দিতে পারতুম। না গিয়ে পার্ক স্ট্রিটের দোকানে চায়ের পর একা বসে সিগারেট টানতে বেশ ভালো লাগছে। আজকে সন্ধিটা কিছুটা ভারী ও অবসন্ন। পূর্ণ বিকেলের আগে থেকেই আবছা অন্ধকার হয়ে আছে। এখন আমি ইচ্ছে করলে যা খুশি করতে পারি। এমনকি আর্ট এক্সিবিশন দেখতে যাওয়া আমার পক্ষে অসম্ভব নয়। সত্যি সত্যি একটা এক্সিবিশনেই আমি ঢুকে পড়লুম। দাড়িওয়ালা লম্বা যে ছেলেটির মুখে তেলতেলে হাসি, ওই নিশ্চয় আর্টিস্ট। গোটা ২৫ ফ্রেম, কিন্তু ছবি নেই। ফ্রেমের মধ্যে রেখা আর রং। এর মধ্যে সেই সার্বজনীন নারী সৌন্দর্য খুঁজে পাচ্ছি না। যার যার মধ্যে নারী সৌন্দর্য পাই না, তা আমার সত্যিকারের সুন্দর মনে হয় না। এই জন্যই এত অসংখ্য সুন্দরী নারীকেই সুন্দরী মনে হল না। একজন একটা সুভিনির বিক্রি করতে এলো। ১ টাকা দাম। সময় কাটাতে এসেছি, তার জন্য আবার ১ টাকা খরচ কিসের? না না, ছবির নাম দেখার আমার দরকার নেই। যারা দেখতে এসেছে তাদের তো অনেকেরই চেহারা আর্টিস্টের মতন, অর্থাৎ হুড়োগুড়ো মাথা, রুখু দাড়ি, কাঁধে ঝোলা। এদের সঙ্গে অনেক যুবতী মেয়েও আছে। আর্টিস্টদের কাছে অনেক ধনী ঘরের যুবতী দুলালিরাও আসে দেখছি এই বাংলাদেশেও। কিসের লোভে আসে? বোধহয় মেয়েদের একটা ক্ষীণ ধারণা আছে যে আর্টিস্টরাই একমাত্র মেয়েদের রূপে সত্যিকারের মর্ম বুঝতে পারে। মেয়েদের ক্ষণিক রূপকে শাশ্বত করে তুলতে পারে একমাত্র আর্টিস্টরাই। যে রূপ চামড়াকে ভর করে আছে তা দেয়ালে বা পাথরে বা ক্যানভাসে কালজয়ী হয়ে থাকবে। সে গুড়ে বালি। আর্টিস্টদের কি আর সেই দিন আছে? এখন নগ্ন মেয়েকে মডেল করে সামনে বসিয়ে রেখেও রং আর রেখা নিয়ে হিজিবিজি কাটাকুটি খেলবে। কম্পোজিশন নাকি মাথা মুন্ডু? শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস আত্মপ্রকাশ। পড়ছিলাম এর ৪র্থ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।